সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনে কোনো বাধাই তুরস্ককে দমিয়ে রাখতে পারেনি। তুরস্কের সামরিক শক্তি এখন সারা বিশ্বে একটি বিস্ময়ের জন্ম দিয়েছে। আজকের আলোচনায় তুলে ধরব মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আকাশ শক্তিতে জেগে ওঠা তুর্কি মহাবিপ্লবের গল্প। তুরস্ক ১৯৮০-র দশকেই বিশ্বের অন্যতম বিমান শক্তি হয়ে ওঠে, যার ভিত্তি ছিল মূলত মার্কিন F-16 যুদ্ধ বিমান। বিশ্ব তখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া কেন্দ্রিক দুই মেরুতে বিভক্ত ছিল। স্নায়ুযুদ্ধের সেকালে ন্যাটো সদস্য দেশ তুরস্ক সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের বলয়ে ছিল। সে সময় মার্কিন তুর্কি সখ্যতা এতই ঘনিষ্ঠ ছিল যে যুক্তরাষ্ট্র ১৯৬০ সালের শুরুতে তুরস্কে সোভিয়েত ইউনিয়ন অভিমুখী জুপিটার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। পাল্টা পদক্ষেপ হিসাবে ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত গোপনে আমেরিকার মাত্র ১৪৫ কিলোমিটার দূরে কিউবায় পারমাণবিক অস্ত্র বসানো শুরু করে। একটি মার্কিন গোয়েন্দা বিমানের ক্যামেরায় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটির ছবি ধরা পড়লে বিশ্বব্যাপী তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা মানবজাতিকে পারমাণবিক যুদ্ধের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। অবশেষে রুশ মার্কিন এক সমঝোতার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র অপসারণ করে। এভাবে বিশ্ব একটি পারমাণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। তুরস্ক ১৯৮০-র দশক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ২৫ শতাধিক F-16 যুদ্ধবিমান সংগ্রহ করে। এর অনেকগুলো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসে। সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক বিমান তুরস্কেও উৎপাদিত হয়, যা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মাণ করে। ফলে তুরস্ক কোনো বিদেশি রাষ্ট্র হিসাবে অন্যতম বৃহৎ মার্কিন F-16 যুদ্ধবিমান ব্যবহারকারী দেশে পরিণত হয়। সেই সাথে F-16 উৎপাদন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও তুরস্ক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে। বর্তমানে তুরস্কের যুদ্ধবিমান বহরে প্রায় ২৮০ থেকে ৩০০টি F-16 রয়েছে, আর সব ধরনের সাপোর্ট ও ট্রেইনার বিমান মিলিয়ে এই সংখ্যা প্রায় ৫৭০টি। তুরস্কের এই F-16 যুদ্ধবিমানগুলো ব্লক 30, ব্লক 40 এবং ব্লক 50 মডেলের। তুরস্ক দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে। এছাড়া তুর্কি বিমান বহরে প্রায় ৩০ থেকে ৪০টি F-4 ফ্যান্টম যুদ্ধ বিমান রয়েছে। এগুলো প্রধানত গভীর আঘাত হানা এবং বোমাবর্ষণ মিশনে ব্যবহৃত হয়। এভাবে কয়েক দশক ধরে তুরস্ক মূলত ন্যাটোর সদস্য দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর নির্ভর করেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা গড়ে তোলে। এমনকি তুরস্ক যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মের F-35 প্রকল্পেও সংযুক্ত হয়ে পড়ে। কিন্তু ২০১৫ সালের এক আকস্মিক ঘটনায় তুর্কি মার্কিন বিমান সহযোগিতার সম্পর্কে এক বড় বাঁক নিতে থাকে। সে বছর সিরিয়া গৃহযুদ্ধের জেরে একটি রুশ যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। তুর্কি F-16 ফাইটার জেট সেই রাশান যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনার পর তুরস্কের উপর রাশিয়ার পাল্টা সামরিক হামলার আশঙ্কা তীব্র হয়ে ওঠে। কিন্তু তুরস্কের সেই চরম দুর্দিনে বন্ধুত্বের হাত বাড়ায়নি যুক্তরাষ্ট্র কিংবা ন্যাটো জোট, বরং ন্যাটোর সদস্য রাষ্ট্র জার্মানি তুরস্কে মোতায়েন থাকা তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা মিসাইলগুলো নিজেদের নিরাপত্তার অজুহাতে সরিয়ে নেয়। তবে প্রেসিডেন্ট এরদোগানের চতুর নৈতিক প্রচেষ্টায় তুরস্ক রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতি এড়াতে সক্ষম হয়। কিন্তু এই ঘটনা তুরস্ককে এক নির্মম শিক্ষা দেয়। তারা বুঝতে পারে যে নিজেদের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা ভাবে। তুরস্ক প্রথমে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে তুরস্ক বাধ্য হয়ে রাশিয়ার দিকে হাত বাড়ায়। ২০১৭ সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি স্বাক্ষর করে এবং ২০১৯ সালে তা চূড়ান্তভাবে গ্রহণ করে। এতে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখায়। ওয়াশিংটন যুক্তি দেয়, রাশিয়ার S-400 রাডার ব্যবস্থা একই দেশে F-35 যুদ্ধবিমানের সঙ্গে পরিচালিত হলে F-35-এর স্টিলথ প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রাশিয়ার হাতে পৌঁছে যেতে পারে। এই যুক্তিতে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে F-35 প্রকল্প থেকে বহিষ্কার করেন। অথচ তুরস্ক F-35 প্রকল্পে শুধুমাত্র একজন ক্রেতাই ছিল না, বরং শুরু থেকেই অংশীদার দেশও ছিল।
তুরস্ক F-35 প্রকল্পে প্রায় 1.4 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল এবং তুর্কি প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান F-35 এর জন্য শত শত যন্ত্রাংশ উৎপাদনে যুক্ত ছিল। এই বহিষ্কারের ফলে তুরস্ক শুধু পঞ্চম প্রজন্মের নতুন যুদ্ধবিমানই হারায়নি, বরং কয়েক বিলিয়ন ডলারের সম্ভাব্য শিল্প আয় থেকে বঞ্চিত হয়। আর আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগকৃত 1.4 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ পুরোপুরি তুরস্ককে ফেরত দেয়নি। বিভিন্ন সময়ে ক্ষতিপূরণ F-16 চুক্তিতে সমন্বয় অথবা বিকল্প সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে আলোচনা হলেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। উপরন্তু 2020 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন কাটসা আইন প্রয়োগ করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে তুরস্কের প্রতিরক্ষা ক্রয়, প্রযুক্তির স্থানান্তর এবং কিছু ক্ষেত্রে খুচরা যন্ত্রাংশ সংগ্রহ জটিল হয়ে পড়ে। বিশেষ করে F-16 যুদ্ধবিমান বহরের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এভাবে তুরস্কের বিমান শক্তিতে এক বড় আঘাত আসে। যদিও তুরস্ক আগে থেকেই দূরদর্শিতার পরিচয় দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ যন্ত্রাংশ মজুত করেছিল, তবে এতে আঙ্কারা বুঝতে পারে যে বিদেশি সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বস্তুত 1990-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর থেকেই বিশ্বব্যাপী পূর্বের মার্কিন নীতির পরিবর্তন ঘটতে থাকে, যার ধাক্কা তুরস্কের ওপরেও পড়ে। যুক্তরাষ্ট্র আর আগের মতো তুরস্ককে অতটা গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ মনে করে না। এর ফলে পরবর্তী দশকগুলোর ঘটনা প্রবাহে তুর্কি মার্কিন সম্পর্ক বদলে যেতে থাকে। তুরস্ক ন্যাটো সামরিক জোটের সদস্য দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তার সাথে বৈমাত্রেয় ভাইয়ের মতো আচরণ শুরু করে। এর একটি বড় উদাহরণ হলো গ্রিসের ঘটনা। ন্যাটো সদস্য দেশ গ্রিস বহু বছর ধরে রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, কিন্তু তা সত্ত্বেও গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে এবং অন্যান্য মার্কিন সামরিক সহযোগিতাও পাচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তুরস্কের মতো গ্রিসের ওপর কোনো অস্ত্র নিষেধাজ্ঞা দেয় না। অন্যদিকে একইভাবে ভারত রাশিয়ার S-400 ব্যবস্থা কিনলেও তাকে মার্কিন কাটসা আইনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়নি, বরং ওয়ার অন টেরর যুগে যুক্তরাষ্ট্র ভারতের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক গড়ে তোলে। তবে এখানেই শুরু হয় তুরস্কের নতুন অভিযাত্রা। মার্কিন অবহেলা, চোখ পাল্টে ফেলা, দ্বিচারিতা, দ্বিমুখী নীতি এবং নিষেধাজ্ঞার জবাবে তুর্কি আকাশ শক্তি জ্বলে ওঠে। আঙ্কারার সিদ্ধান্ত নেয় বিদেশি নিষেধাজ্ঞা যেন আর কখনো তাদের বিমান শক্তিকে জিম্মি করতে না পারে। সেই লক্ষ্যেই তুরস্ক তার F-16 যুদ্ধবিমানগুলোকে আধুনিকায়নের জন্য নিজস্ব প্রযুক্তির অজগুর কর্মসূচি চালু করে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আসেলসানের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে তুর্কি F-16 যুদ্ধবিমানগুলোকে দেশীয় সফটওয়্যার, নতুন মিশন কম্পিউটার, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার সংযুক্ত করে আধুনিকায়ন করা শুরু হয়। এর ফলে তুরস্ক এমন একটি F-16 বহর গড়ে তুলতে থাকে যার প্রযুক্তিগত নিয়ন্ত্রণ আর বিদেশি শক্তির হাতে থাকবে না। এদিকে এর পরপরই পরবর্তী বিশ্ব রাজনীতির ঘটনাবলী তুরস্কের জন্য শাপে বর হয়ে আসে, যেখানে তুরস্ক পৌঁছাতে থাকে অনন্য উচ্চতায়। সেই কাহিনী বর্ণনা করব বিরতির পর। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এই রুশ ইউক্রেন যুদ্ধ ইউরোপ আমেরিকার কাছে তুরস্ককে গুরুত্বপূর্ণ করে তোলে। তারা ইউরোপের নিরাপত্তা রক্ষায় তুরস্ককে অপরিহার্য মনে করে। ফলে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়। এরই মধ্যে রাশিয়ার সীমান্ত ঘেঁষা ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ন্যাটোর সদস্যপদ লাভে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তাদের সদস্যপদ পেতে হলে ন্যাটোর সকল সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়। এই অবস্থায় তুরস্ক সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদনে শর্ত জুড়ে দেয়। তুরস্ক সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদনের বিনিময়ে তার উপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। অতঃপর 2024 সালের 23 জানুয়ারি সুইডেনের ন্যাটো সদস্যপদ তুর্কি পার্লামেন্টে অনুমোদিত হয়, আর প্রেসিডেন্ট এরদোগান তাতে 25 জানুয়ারি স্বাক্ষর করেন। এর একদিন পর 26 জানুয়ারি যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে 40টি নতুন F-16 ব্লক 70 ভাইপার যুদ্ধবিমান এবং আগের মডেলের 79টি F-16 যুদ্ধবিমান আধুনিকায়ন করার জন্য যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেয়।
যার পুরো প্যাকেজের মূল্য ছিল প্রায় $23 বিলিয়ন। কিন্তু পরে তুরস্ক এই প্যাকেজের পরিবর্তন ও সংশোধন চায়, কেননা এর মধ্যেই তুরস্ক তার নিজস্ব প্রযুক্তির অজগুর কর্মসূচির মাধ্যমে F-16 যুদ্ধবিমান আধুনিকায়ন করার সক্ষমতা অর্জন করে ফেলেছিল। এ কারণে তুরস্ক ৭৯টি F-16 আধুনিকায়ন করার যন্ত্রাংশের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা শুরু করে। আঙ্কারা বুঝতে পারে আধুনিকায়ন করার কাজ তারা নিজেদের প্রযুক্তিতেই করতে পারবে। ফলে তুরস্ক ওই $23 বিলিয়ন প্যাকেজ সংশোধনের উদ্যোগ নেয়। বর্তমানে তুরস্ক নতুন ব্লক 70 মডেলের F-16 যুদ্ধবিমান এর ইঞ্জিন এবং কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহে আগ্রহী, আর বিদ্যমান মডেলের F-16 যুদ্ধবিমানগুলো নিজস্ব প্রযুক্তিতেই আধুনিকায়ন করতে চায়। এর মাধ্যমে তুরস্ক অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রযুক্তিগত স্বাধীনতাও নিশ্চিত করার কৌশল অবলম্বন করে। এদিকে তুরস্ক F-16 আধুনিকায়ন করেই বসে থাকছে না। গ্রিসের হাতে ফরাসি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকেও F-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় তুরস্ক ইউরোপীয় কনসোর্টিয়ামের নির্মিত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সংগ্রহে মনোযোগ দেয়। 2025 সালে ইউরোপীয় কনসোর্টিয়ামের 4 দেশ ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এতে সম্মতি দেয়। এ বিষয়ে ওই বছরের জুলাইয়ে তুরস্ক ও ব্রিটেন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে তুরস্ক 40টি অত্যাধুনিক ইউরোফাইটার জেট কেনার চুক্তি করে, যার মূল্য প্রায় $11 বিলিয়ন। এর পাশাপাশি দ্রুত সক্ষমতা বৃদ্ধির জন্য কাতারের কাছে থাকা 12টি ইউরোফাইটার সংগ্রহের আলোচনা চূড়ান্ত হয়, যাতে তুরস্ক, গ্রিস, ফ্রান্স, আর্মেনিয়া, ইসরায়েল কিংবা অন্য কোনো দেশ দ্বারা হঠাৎ আক্রান্ত হলে তা মোকাবেলা করতে পারে। মূলত তুরস্কের নির্মিত পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান পূর্ণাঙ্গভাবে তার হাতে আসার আগেই এই ইউরোফাইটার সংগ্রহকে একটি অন্তর্বর্তীকালীন সমাধান হিসাবে বিবেচনা করা হয়। বস্তুত তুরস্কের আকাশ শক্তির প্রকৃত ভবিষ্যৎ নির্ভর করছে এই কানের উপর। তুরস্কের এই পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান 2024 সালে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। তুরস্ক প্রথম দিকের এই বিমানগুলোতে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক কোম্পানির F-110 ইঞ্জিন ব্যবহার করে। প্রথম সিরিয়ালের উৎপাদিত এই বিমানগুলো 2028 সালের মধ্যেই তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে। এর পাশাপাশি বর্তমানে তুরস্ক TF-35,000 নামের নিজস্ব টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করছে। দেশীয় ইঞ্জিনের এই সিরিয়ালের উৎপাদিত বিমানগুলো 2030-এর দশকের শুরুতেই তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে, আর এটি হয়ে উঠবে তুর্কি বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমান। পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান কানের পাশাপাশি তুরস্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হুডজেট যুদ্ধবিমান নিয়েও দ্রুত অগ্রসর হচ্ছে। এটি একটি সুপারসোনিক অ্যাডভান্সড যুদ্ধ প্রশিক্ষণ বিমান এবং একই সাথে লাইট অ্যাটাক বিমান। 2027 সাল থেকে এটি ধাপে ধাপে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে এবং স্পেনেও রপ্তানি হবে। দেশীয় প্রযুক্তিতে তুরস্কের আরও একটি যুদ্ধবিমান নির্মাণ প্রকল্প হল হুরকুশ 2 বিমান। এটিও একটি উন্নত প্রযুক্তির যুদ্ধ প্রশিক্ষণ বিমান এবং একই সাথে এটি ক্লোজ এয়ার সাপোর্ট যুদ্ধ মিশনেও অংশ নিতে পারবে। 2026 সালের মধ্যেই এটি তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। এদিকে পাইলটবিহীন যুদ্ধবিমানের ক্ষেত্রেও তুরস্ক নতুন যুগে প্রবেশ করছে। তুরস্কের বাইরাক্তার কিজিল এলমা এবং আঙ্কা 3 এর মতো জেট ইঞ্জিন চালিত পাইলটবিহীন যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই তুরস্ক মানবচালিত যুদ্ধবিমান এবং মানববিহীন যুদ্ধবিমানের সমন্বয়ে নতুন ধরনের আকাশ যুদ্ধের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে মানবচালিত যুদ্ধবিমানের পাইলট একই সাথে একাধিক মানববিহীন যুদ্ধবিমানগুলোকে পরিচালনা করার সক্ষমতা দেখিয়েছে। মূলত তুরস্কের পরিকল্পনা হলো কান, হুরজেট, কিজিল এলমা, আঙ্কা 3, আধুনিকায়িত F-16 এবং তার উদ্ভাবিত নানা ধরনের ড্রোনকে একই যুদ্ধ নেটওয়ার্কের আওতায় পরিচালনা করা। সব মিলিয়ে তুরস্কের বিমান বাহিনী বর্তমানে একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক দশকের ঘটনা প্রবাহ এবং মার্কিন নিষেধাজ্ঞা তুর্কি আকাশ শক্তির চিত্র সম্পূর্ণ বদলে দিয়েছে। আজকের তুরস্ক শুধু যুদ্ধবিমান ব্যবহারকারী দেশ নয়, বরং নিজস্ব যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, ড্রোন, রাডার, ইঞ্জিন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের পথে এগিয়ে গিয়েছে, যা আর মাত্র কয়েক বছরের মধ্যেই তুরস্ককে মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর এবং ইউরোপের অন্যতম শক্তিশালী আকাশ শক্তিতে পরিণত করবে।